ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যানের দখলে তেজগাঁওয়ের সড়ক, যানজটে চরম ভোগান্তি। সন্ধ্যা হলেই মাদক কারবারি আর ছিনতাইকারী দৌড়াচ্ছে। রিকশায় উঠলে ঘন্টার পর ঘন্টা, ফার্ম গেটে যাইতে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যায়। এখানে কখনো কখনো দেখা যায় ওয়ার্কার কাজ করে, তারা খালি গায়ে কাজ করে। দশম গ্রেড সহ 3 দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত। শহীদ মিনারে অবস্থান, দ্রুত প্রজ্ঞাপন চান নন এমপিও শিক্ষকরা। রংপুরে বঞ্চনা ঘুচিয়ে সমতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতিতে চলছে নির্বাচনী প্রচার। সরব বিএনপি জামায়াত প্রার্থী, উন্নয়নের যোগ্য প্রার্থী চান ভোটাররা। রাজধানীর ওয়ারীতে ব্যবসায়ীকে 9 ডিবি গ্রেফতার করে নকল টাকার কারবারিদের। উঠে এসেছে তদন্তে, অভিযুক্ত দুজনই রোহিঙ্গা নাগরিক। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রাস্তা ও ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ। ড্রেনের পানির মধ্যে ঝালাই করে ঠিকাদার। ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানল সুপার টাইফুন ফুংওং, কমপক্ষে 2 জনের প্রাণহানি। বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশিরভাগ এলাকা। গার্দিওলার 1000তম ম্যাচ স্মরণীয় করে রাখল ম্যানচেস্টার সিটি। লিভারপুলের বিপক্ষে 3-0 গোলে দুর্দান্ত জয়। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি শায়লা খন্দকার। এবারে বিস্তারিত। ঢাকার ব্যস্ততম তেজগাঁও এলাকার সড়ক দখল করে আছে ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান। রাস্তা যেন রূপ নিয়েছে ট্রাক টার্মিনালে। 4 লেনের সড়কে 2টি লেনই চলে গেছে ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যানের দখলে। এতে প্রতিনিয়ত যানজট লেগে থাকছে এখানকার সড়কগুলোতে। এমনকি ট্রাক স্ট্যান্ড ঘিরে গড়ে উঠেছে মাদক কেনাবেচা ও ছিনতাইকারীদের দৌরত্ব। দুর্ভোগ লাঘবে স্থায়ী সমাধান চান স্থানীয়রা। এইচ হিমেলের রিপোর্ট। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা ও ব্যস্ততম কাউরান বাজারের পাশে নির্ধারিত ট্রাক স্ট্যান্ড থাকলেও কার্গো, ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান সহ ভারী যানবাহন দখল করে আছে সড়ক। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, কেন্দ্রীয় ঔষধাগার, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, বাংলাদেশ জরিপ অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, কেন্দ্রীয় খাদ্য গুদাম ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে তেজগাঁও এলাকায়। অথচ রাস্তার 60% যানবাহন দখলের ফলে তৈরি হয় তীব্র যানজট, পোহাতে হয় ভোগান্তি। এর কারণে হয় কি যে ট্রাফিক হয় বা একদিক থেকে গাড়ি আসলে হচ্ছে আরেক দিকে গাড়ি যেতে পারে না। ট্রাকগুলো থাকলে দেখা যায় যে ভালোভাবে যেতে পারে না, এখান থেকে একটা জ্যামের সৃষ্টি হয়। অফিস থেকে বাইরে একটা রিকশায় উঠলে ঘন্টার পর ঘন্টা, ফার্ম গেটে যাইতে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যায়। শুধু তাই নয়, বেড়েছে মাদকদ্রব্যের কারবার ও ছিনতাইয়ের দৌরাত্ম্য। নিরাপত্তা নিয়ে সংশয় পথচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ এলাকাবাসী। ভোরে আমাদের ক্লাস থাকে 8টার দিকে। এখানে ট্রাকগুলি রাখার জন্য কিন্তু আমরা স্পেশালি মেয়েরা ছেলেরা উভয়ে অনেক বেশি প্রবলেম ফেস করি। পরিস্থিতি ভয়াবহ খারাপ, এখন কোনো নিয়ন্ত্রণ নেই কিছু। একটা ইয়ার্ড বানাই নিছে, এখানে গাড়ি মেরামত করা, ঠিক করা, ওয়ার্ল্ডিং করা। আবার এই রাস্তায় সন্ধ্যার পরে ওদের একটা মাদকের আড্ডা বসে। বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জানান, তেজগাঁও ট্রাক টার্মিনালে জায়গা সংকট থাকায় ট্রাক ও কাভার্ড ভ্যান রাখতে হচ্ছে রাস্তায়। তেজগাঁও বহুতল ট্রাক টার্মিনালের জন্য গণপূর্তের 5 একর জায়গা বরাদ্দ দেওয়া হলেও অনুমোদন বাতিল করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এটা আমাদের প্রশাসক যারা আছে, মেয়রের দায়িত্ব নিচ্ছে যে এটা আপনার দেওয়ার পরে, তখন আমরা বলছি যে আমরা এটা লাইন করে দেন, আমরা ইনশাল্লাহ রুটে কোনো গাড়ি ভাগিং করবো না। আমরা সরকারিভাবে যা করণীয় আমরা টার্মিনাল করে দেন, সরকারের রুল মেনে আমরা চলব। রাস্তায় রাখা ভারী যানবাহন উচ্ছেদ করতে একাধিকবার অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে অভিযানে কয়েক ঘন্টা পরই আবার রাস্তা দখল করে নেয় ট্রাক মালিক শ্রমিকরা। অবৈধ ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান উচ্ছেদ করে নিরাপদ পরিবেশের দাবি এলাকাবাসীর। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। সরকারের আশ্বাসে কর্মবিরতি স্থগিত ঘোষণার পর নানা নাটকীয়তার মধ্যে ফের সিদ্ধান্ত পরিবর্তন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। চলমান কর্মবিরতি ও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলমান থাকবে। সোমবার বিকালে অর্থ সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে শিক্ষক নেতারা আবারও বৈঠক করেন।
দশম গ্রেড সহ বিভিন্ন দফা দাবি কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার শাহবাগে শিক্ষকদের লাঠিপেটা করে পুলিশ। এর প্রতিবাদে রোববার থেকে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখেছেন শিক্ষকরা। নেতারা অভিযোগ করেন, রোষানলে পড়ে তাদের একটি অংশ কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নিলেও তা থেকে সরে এসেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। সোমবার দুপুর 12টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নন এমপিও ঐক্য পরিষদ। রোববার বিকালে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে নন এমপিও শিক্ষকদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। এ সময় অর্ধশতাধিক শিক্ষক আহত হয়েছেন। পরে রাতে জরুরি সংবাদ সম্মেলন করেন শিক্ষকরা। বলেন, দাবি আদায় না করে ঘরে ফিরবে না শিক্ষকরা। গেল কয়েকদিন প্রেস ক্লাবের সামনে এক দফা দাবিতে আন্দোলন করছে তারা। আগামীকাল বেলা 12টার মধ্যে যদি সুস্পষ্ট প্রজ্ঞাপন এবং জিও করা না হয়, তাহলে আগামীকাল 2টা থেকে আমাদের কঠিন থেকে কঠিন কর্মসূচি আমরা ঘোষণা করব। তার জন্য যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব সহ এই সরকারকে দায়িত্ব বহন করতে হবে। সরকার প্রণীত কমিটির সুপারিশ দ্রুত প্রকাশ না হলে পুনরায় রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন 3 দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার রাত 10টায় বুয়েট শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, 1 মাসের মধ্যে সরকার প্রণীত কমিটির সুপারিশ রিপোর্ট প্রকাশের কথা থাকলেও 3 মাস পার হয়ে গেলেও তা প্রকাশ হয়নি। বলেন, ডিপ্লোমা সিন্ডিকেটের নৈরাজ্য এখনও বন্ধ হয়নি, যার ফলে 3 লাখের বেশি বিএসসি ইঞ্জিনিয়ার অধিকার বঞ্চিত হচ্ছেন। দ্রুত রিপোর্ট প্রকাশ না হলে আবারও রাজপথে নামতে বাধ্য হবে। আমাদের ন্যায্য অধিকারের ব্যাপারে যে কমিটি গঠন করা হয়েছে, সেখান থেকে যে রিপোর্ট প্রিপেয়ারও করা হয়েছে, সেই রিপোর্টটা যত দ্রুত সম্ভব পাবলিশ করতে অনুরোধ করব আমরা। যদি না হয়, তাহলে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় সম্পূর্ণ সরকারকে নিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর 50% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার খবর সত্য নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল তেমনই থাকবে, তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ঘোষিত 13 নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে নিরাপত্তা প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো ধরনের শঙ্কা নেই। একটা কনফিউশন আছে যে ভাবতেছেন যে সেনাবাহিনী আমরা 50% উইথড্র করে আমরা 50% উঠাচ্ছি। এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম ছিল এখন একই। আচ্ছা স্যার, আওয়ামী লীগ যে একটা লকডাউন করছে স্যার, এটা নিয়ে আওয়ামী লীগ যে কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন এই যে ইটা করে কোনো ধরনের ই আছে শাটডাউন কোনো আশঙ্কা নেই। জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকার প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এদিকে দেশের স্থবিরতা কাটাতে নির্বাচনের বিকল্প নেই বলে দাবি দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। অঙ্কন চৌধুরীর রিপোর্ট। রোববার দুপুরে রাজধানী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আগামীর উন্নত জাতি গঠনে দিক নির্দেশনামূলক সুপারিশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে তারা গণতান্ত্রিক দল হতে পারে না। আপনি দেশের মানুষ সবগুলো তাদের সিদ্ধান্ত স্থগিত। কেন স্থগিত হলো? আমরা নির্বাচনের পরে হোক, এটা বিনিয়োগ হোক, ব্যবসা বাণিজ্য, মানুষের পারিবারিক সিদ্ধান্ত পর্যন্ত আমি জানি ভাই নির্বাচনটা হয়ে যাক, তারপর আমরা এগুলো করব। সব কিছু স্থগিত, স্থবির। একটা দেশ কিভাবে চলতে পারে? এরপরে যারা বাধাগ্রস্ত করতে চায় নির্বাচনকে, যারা বিলম্বিত করতে চায়, তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ? বিশ্বাস করা যায়? আসলে কি ওদের মনের মধ্যে গণতন্ত্র আছে, না অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তারা রাজনীতিতে নেমেছে এই দলগুলো?
রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলায় রায়পুর ইউনিয়নে বিএনপি আয়োজিত মত বিনিময় সভায় জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখা গেল যখন ওই দলিলটা প্রধান উপদেষ্টার কাছে দিল, দেখা গেল আমাদের কথাগুলোতে একটাও নেই, কমে গেছে। ওরা নতুন নতুন খাতা দিচ্ছে, এটাকে জাতির সঙ্গে প্রতারণা না। এ সময় তিনি বলেন, যেসব রাজনৈতিক দল নির্বাচনে বিলম্ব করানোর পায়তারা করছে তারা নির্বাচনকে ভয় পায়। এই যে নির্বাচন দেরি করার চেষ্টা করা, ডিলে করার চেষ্টা করা, এই কয়েকটা দল মিলে চেষ্টা করা, কারণ কি ওরা নির্বাচনকে ভয় পায়। দুপুরে জগন্নাথপুর ইউনিয়নে আয়োজিত আরেক সভায় এই সরকার জনগণের কষ্ট বোঝে না বলেও মন্তব্য করেন ফখরুল। দুঃখের কথা হচ্ছে যে এই সরকারটার পেছনে তো মানুষ নাই, মানুষের যে কষ্ট সেগুলো সরকার বুঝে না। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। আপনাদেরকে ইনশাআল্লাহ সেই কাজটা আমরা করব। রংপুরকে শিক্ষা ও স্বাস্থ্যের নগরী বলা হলেও দীর্ঘ সময় ধরে এখানে প্রসার ঘটেনি ব্যবসা বাণিজ্যের। গ্যাসের অভাবে শিল্প কারখানা গড়ে না ওঠায় বাড়েনি কর্মসংস্থানও। স্থানীয়দের মতে দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন পরিকল্পনা না নেয়ায় পিছিয়ে এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থা। নির্বাচন ঘিরে প্রচারে ব্যস্ত প্রার্থী সমর্থকরা, প্রতিশ্রুতিতেও এসেছে ভিন্নতা। আর যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার প্রতীক্ষায় আছেন সাধারণ মানুষ। রফিকুল ইসলামের রিপোর্ট। রংপুর সিটির 25টি ওয়ার্ড আর সদর উপজেলা নিয়ে রংপুর 3 আসন। ভোটার সংখ্যা 5,19,970 জন। এখানে 70% শিক্ষার হার ধরা হলেও বেকারত্বের হার 6.9%। কর্মহীন মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় ক্ষোভ আছে প্রান্তিকে। নিয়ম নীতি না থাকার কারণে এখানে কর্মস্থান তৈরি হচ্ছে না। কর্মসংস্থান নিয়ে যারা ভাববে এরকম প্রার্থীকে আমরা ভোট দেবো। কোনো বড় বিদেশি বিনিয়োগ এখানে রংপুরে নাই। ভোট নেয় আর চলে যায়, কেউ আর কাজ করে না। আনো আর মারো, ধরো, খাও, পকেট ভরাই, তারা রাস্তাঘাটে কাজ করবে না, দেশেরও কাজ করবে। কৃষি নির্ভর রংপুরে অর্থনীতিতে গতি ফেরানোর মতো নেই ভারী কোনো শিল্প কারখানা। ছোট বড় উদ্যোক্তা থাকলেও নেই দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা। জাতীয় বাজেটে সমতার বদলে আঞ্চলিক বৈষম্যের কপাট খোলার নেতৃত্বে না থাকার কথা বলছেন ব্যবসায়ী নেতারা। বলছেন, দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে এখানকার উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির সমতা ফেরাতে দরকার যোগ্য প্রতিনিধি। সুস্পষ্ট বৈষম্য দেখা যায় সব দিক দিয়ে আমাদের এই বন্ধ এবং আমাদের বৈষম্য শিকার। এই জন্য আমাদের সত্যিকার এমন একজন নেতা দরকার যে নেতার হাত ধরে এই অঞ্চল আবার পুনর্জীবিত হবে। এমন পরিস্থিতিতে আসছে নির্বাচনে নতুন মুখ পেয়েছে বিএনপি জামাত। পল্লীগ্রাম থেকে নগরের অলিগলি, ঘর থেকে মহল্লা, হাট বাজারে ছুটছেন প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকরা। জনসাধারণের মেজাজ বুঝে তাই প্রতিশ্রুতিতেও এসেছে ভিন্নতা। যানজট নিরসন, রংপুরে একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরিকরণ, চিকিৎসা স্বাস্থ্য এর মান উন্নয়নকরণ, কুটির শিল্প সহ যত কর্মের ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা করো। এখানে শিল্প গড়ে তোলার জন্য যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা রয়েছে। আমাদের অনেক কিছু করার আছে। সেগুলোকে আমরা সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা মতো উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। বসে নেই অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও। তাদের কণ্ঠেও এসেছে দীর্ঘদিনের বঞ্চনার কথা। সুযোগ পেলে সবার আগে কর্মসংস্থানের সঙ্গে ফেরাতে চান আঞ্চলিক উন্নয়নের সমতা। নাগরিক অধিকারগুলো ফিরায় না দেওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমার কোনো বিশ্রাম নেই। এই বৈষম্যর মূলোৎপাটনে কাজ করার জন্য একটি সঠিক নেতৃত্বের প্রয়োজন, বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। তবে এবার রাজনৈতিক সমীকরণ কি হবে তা নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দুদিনে 29 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে রোববার নতুন করে 14 জেলায় জেলা প্রশাসক নিয়োগ পদায়ন করা হয়। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর। এর আগে শনিবার মধ্যরাতে 15 জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।
ময়মনসিংহ ৩ গৌরীপুর বিএনপি দুই পক্ষের সংঘর্ষের সময় অসুস্থ হয়ে তানজিম আহমেদ আবিদ নামে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক আহমদ তাইবুর রহমান হিরণ ও বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় অসুস্থ হয়ে পড়েন তানজিম। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মারা গেছেন তিনি। ময়মনসিংহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সবশেষ পরিস্থিতি কি দেখছেন, বিস্তারিত জানাবেন। গতকাল বিকেল থেকে কিন্তু সংঘর্ষ জড়িয়ে পড়ে দুই গ্রুপ, অর্থাৎ হিরণ মনোনয়ন বঞ্চিত হিরণ গ্রুপ এবং যিনি মনোনয়ন পেয়েছেন ইকবাল হোসেন, তার সমর্থকরা কিন্তু দফায় দফায় সংঘর্ষে জড়ায়, যার ফলে কিন্তু আমরা দেখেছি ব্যাপক ভাঙচুর করা হয় এবং বেশ কয়েকজন আহত হয়। আমি এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। অর্থাৎ সংঘর্ষের ঘটনায় 9 জন চিকিৎসাধীন এখনো পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। অর্থাৎ এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রায় 15 জনের মতো চিকিৎসা নিয়ে কিন্তু তারা বাড়ি ফিরেছেন। অর্থাৎ এখন পর্যন্ত যে অবস্থা, অর্থাৎ সেই অবস্থা কিন্তু এখনো পর্যন্ত আতঙ্ক কাটেনি এবং গতকাল রাতেই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উপজেলা বিএনপির আহ্বায়ক অর্থাৎ মনোনয়ন বঞ্চিত আহমেদ তাইবুর রহমান হিরণ সহ 5 জনকে কিন্তু বহিষ্কার করা হয়। অর্থাৎ এই ঘটনার পরে আমরা দেখেছি উভয় পক্ষ কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে কিন্তু তারা একে অপরকে দায়ী করেছেন এবং তারা বলছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা হলে অর্থাৎ পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। সেই বিষয়টি কিন্তু বলছিলেন উভয় পক্ষের সমর্থকরা কিন্তু তারা একেবারেই অনড় অবস্থানে রয়েছেন। অর্থাৎ এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ তারা বলছেন যে একেবারে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সেটিকে স্থিতিশীল করার লক্ষ্যে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কিন্তু এখানে হস্তক্ষেপ করার দাবি কিন্তু তারা জানিয়েছেন। অর্থাৎ আমরা এই বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে এখনো পর্যন্ত কোনো পক্ষই কোনো অভিযোগ করেনি, অর্থাৎ তারা কোনো অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। অর্থাৎ এই দুই পক্ষের হামলা সংঘর্ষের ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কোনো কাউকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি। অর্থাৎ পুলিশ বলছেন যে তারা অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং আমরা এই বিষয়টি নিয়ে মনোনয়ন যিনি পেয়েছেন ইকবাল হোসেন, আমরা তার সঙ্গেও কথা বলেছিলাম। তিনি বলছেন যে তার কর্মী অর্থাৎ আবিদ হোসেনকে এই সংঘর্ষের ঘটনায় হার্টফেল করে তিনি মারা গেছেন এবং এই বিষয়ে তারা আইনি পদক্ষেপ নেবেন। সেই বিষয়টি কিন্তু গতকাল রাতে তিনি সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের গৌরীপুরের যে সংঘর্ষের ঘটনায় সর্বশেষ পরিস্থিতি, তা নিয়ে সর্বশেষ। গভীর রাতে দুই ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে। তবে টিভির দাবি সেই অভিযোগ সত্যি নয়। কোনো ব্যবসায়ী নয়, গ্রেফতার করা হয়েছে মূলত নকল টাকার কারবারিদের। জাল টাকা ছাপানোর চক্রের সঙ্গে জড়িত এই দুইজনই রোহিঙ্গা নাগরিক, যার প্রমাণ মেলে ডিবির তদন্তে। শাহাদাত নিশাদের রিপোর্ট। শনিবার রাত আনুমানিক 11:50 ওয়ারী থানাধীন জুরিয়াটুলির বনগ্রামের একটি ভাড়া বাসায় হানা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঘরে ঢুকতে পুলিশের চোখে পড়ে টাকা গণনার মেশিন। দেখছেন তো আমরা কি সঠিক আছি? এক পর্যায়ে তল্লাশি করে উদ্ধার হয় প্রায় 6 লাখ টাকার জাল নোট। সেখান থেকে উদ্ধার হয় 19,70,000-এর আসল নোট। জব্দ করা হয় 2টি স্ট্যাপলিং মেশিন ও পিন। এর সঙ্গে জড়িত থাকা নুরুল হক ও সাইদুল আমিনকে গ্রেফতার করে ডিবি। সোনালী ব্যাংকে যে সকল কাগজ যেগুলো আছে উপরে যেগুলোকে দেওয়া হয় যাতে করে মানুষের মনে একটা মানে হয় যে এটা হচ্ছে ব্যাংকের টাকা, সেটাও কিন্তু তাদের কাছে আমরা পেয়েছি। মূলত এদের কাজ ছিল ছাপানো টাকা কেটে সাইজ করা, যা বিক্রি হতো আসল টাকার বিনিময়ে। তবে চক্রের কেউই কাউকে চিনেন না। টেকনাফের নীলা এবং হচ্ছে ওয়াইকং এলাকার বাসিন্দা বলে তারা নিজেদেরকে বলে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিল যে তারা হচ্ছে তাদের যে অ্যাকসেন্ট এবং তাদের যে কথাবার্তার ধরন, তারা হয়তো বা পুরাতন রোহিঙ্গা হতে পারে
এটা আমাদের কাছে মনে হয়। এবং তাদেরকে যখন আরও জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা বলে যে তারা এখানে বেশ কিছু কয়েক মাস ধরে মানে অবস্থান করছে এবং তাদের মূল কাজটি হচ্ছে যে মানে মূল টাকার সাথে জাল টাকাকে মিক্স করে সেটিকে আবার নতুন করে পিন আপ করে বাজারে ছড়িয়ে দেওয়ার একটা কাজ তারা করছেন। ডিবির জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় গ্রেফতার 2 ব্যক্তিকে নিয়ন্ত্রণ করত খায়রুল নামে এক ব্যক্তি, যার বাড়ি টেকনাফ। আগামী নির্বাচনকে ঘিরে চক্রটি জাল টাকা ছড়াচ্ছে কিনা সে বিষয়ে তদন্ত করছে ডিবি। এই নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে কিংবা হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে অসৎ উদ্দেশ্যে অস্ত্র কিংবা হচ্ছে মাদক কিংবা হচ্ছে অন্যান্য যে কোনো জিনিস দিয়ে দেশের অর্থনীতিকে নষ্ট করা কিংবা হচ্ছে জাল টাকার ছয় লাভ করে যে বাংলাদেশের যে অর্থনীতিটা আছে সেটাকে নষ্ট করার একটা প্রয়াস বিভিন্ন মহলের থাকতে পারে। সেটা যদি এখানে থাকে তাহলে আমাদের তদন্তে আমরা সেটাকে দেখব। জাল টাকা বিক্রির পুরো চক্রকে ধরতে তৎপর থাকার কথাও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। হচ্ছে জাল টাকার ছয় লাভ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যানের দখলে তেজগাঁওয়ের সড়ক, যানজটে চরম ভোগান্তি। সন্ধ্যা হলেই মাদক কারবারি আর ছিনতাইকারী দৌড়াচ্ছে। রিকশায় উঠলে ঘন্টার পর ঘন্টা, ফার্ম গেটে যাইতে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যায়। এখানে কখনো কখনো দেখা যায় ওয়ার্কার কাজ করে, তারা খালি গায়ে কাজ করে। 10ম গ্রেড সহ 3 দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত। শহীদ মিনারে অবস্থান, দ্রুত প্রজ্ঞাপন চান নন এমপিও শিক্ষকরা। রংপুরে বঞ্চনা ঘুচিয়ে সমতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতিতে চলছে নির্বাচনী প্রচার। সরব বিএনপি জামায়াত প্রার্থী, উন্নয়নের যোগ্য প্রার্থী চান ভোটাররা। রাজধানীর ওয়ারীতে ব্যবসায়ীকে 9 ডিবি গ্রেফতার করে নকল টাকার কারবারিদের। উঠে এসেছে তদন্তে অভিযুক্ত 2জনই রোহিঙ্গা নাগরিক। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রাস্তা ও ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ। ড্রেনের পানির মধ্যে ঝালাই করে ঠিকাদার। ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানল সুপার টাইফুন ফুংওং, কমপক্ষে 2 জনের প্রাণহানি। বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশিরভাগ এলাকা। গার্দিওলার 1000তম ম্যাচ স্মরণীয় করে রাখল ম্যানচেস্টার সিটি। লিভারপুলের বিপক্ষে 3-0 গোলে দুর্দান্ত জয়। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি শায়লা খন্দকার। এবারে বিস্তারিত। ঢাকার ব্যস্ততম তেজগাঁও এলাকার সড়ক দখল করে আছে ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান। রাস্তা যেন রূপ নিয়েছে ট্রাক টার্মিনালে। 4 লেনের সড়কে 2টি লেনই চলে গেছে ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যানের দখলে। এতে প্রতিনিয়ত যানজট লেগে থাকছে এখানকার সড়কগুলোতে। এমনকি ট্রাক স্ট্যান্ড ঘিরে গড়ে উঠেছে মাদক কেনাবেচা ও ছিনতাইকারীদের দৌরত্ব। দুর্ভোগ লাঘবে স্থায়ী সমাধান চান স্থানীয়রা। এইচ হিমেলের রিপোর্ট। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা ও ব্যস্ততম কাউরান বাজারের পাশে নির্ধারিত ট্রাক স্ট্যান্ড থাকলেও কার্গো, ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান সহ ভারী যানবাহন দখল করে আছে সড়ক। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, কেন্দ্রীয় ঔষধাগার, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, বাংলাদেশ জরিপ অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, কেন্দ্রীয় খাদ্য গুদাম ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে তেজগাঁও এলাকায়। অথচ রাস্তার 60% যানবাহন দখলের ফলে তৈরি হয় তীব্র যানজট, পোহাতে হয় ভোগান্তি। এর কারণে হয় কি যে ট্রাফিক হয় বা একদিক থেকে গাড়ি আসলে হচ্ছে আরেক দিকে গাড়ি যেতে পারে না। ট্রাকগুলো থাকলে দেখা যায় যে ভালোভাবে যেতে পারে না, এখান থেকে একটা জ্যামের সৃষ্টি হয়। অফিস থেকে বাইরে একটা রিকশায় উঠলে ঘন্টার পর ঘন্টা, ফার্ম গেটে যাইতে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যায়। শুধু তাই নয়, বেড়েছে মাদকদ্রব্যের কারবার ও ছিনতাইয়ের দৌরাত্ম্য। নিরাপত্তা নিয়ে সংশয় পথছাড়ি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ এলাকাবাসী।
ভোরে আমাদের ক্লাস থাকে 8টার দিকে। এখানে ট্রাকগুলি রাখার জন্য কিন্তু আমরা স্পেশালি মেয়েরা ছেলেরা উভয়ে অনেক বেশি প্রবলেম ফেস করি। পরিস্থিতি ভয়াবহ খারাপ, এখন কোনো নিয়ন্ত্রণ নেই কিছু। একটা ইয়ার্ড বানাই নিছে, এখানে গাড়ি মেরামত করা, ঠিক করা, ওয়েল্ডিং করা। আবার এই রাস্তায় সন্ধ্যার পরে ওদের একটা মাদকের আড্ডা বসে। বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জানান, তেজগাঁও ট্রাক টার্মিনালে জায়গা সংকট থাকায় ট্রাক ও কাভার্ড ভ্যান রাখতে হচ্ছে রাস্তায়। তেজগাঁও বহুতল ট্রাক টার্মিনালের জন্য গণপূর্তের 5 একর জায়গা বরাদ্দ দেওয়া হলেও অনুমোদন বাতিল করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এটা আমাদের প্রশাসক যারা আছে মেয়রের দায়িত্ব নিচ্ছে যে এটা আপনার নেওয়ার পরে, তখন আমরা বলছি যে আমরা এটা লাইন করে দেন, আমরা ইনশাল্লাহ রুটে কোনো গাড়ি পার্কিং করবো না, যাতে আমরা সরকারিভাবে যা করণীয় আমরা টার্মিনাল করে দেন, সরকারের রুল মেনে আমরা চলব। রাস্তায় রাখা ভারী যানবাহন উচ্ছেদ করতে একাধিকবার অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে অভিযানে কয়েক ঘন্টা পরই আবার রাস্তা দখল করে নেয় ট্রাক মালিক শ্রমিকরা। অবৈধ ট্রাক, পিকআপ ও খাবার ভ্যান উচ্ছেদ করে নিরাপদ পরিবেশের দাবি এলাকাবাসীর। হিমেল, দেশ টিভি, ঢাকা। সরকারের আশ্বাসে কর্মবিরতি স্থগিত ঘোষণার পর নানা নাটকীয়তার মধ্যে ফের সিদ্ধান্ত পরিবর্তন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। চলমান কর্মবিরতি ও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলমান থাকবে। সোমবার বিকালে অর্থ সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে শিক্ষক নেতারা আবারও বৈঠক করেন। 10ম গ্রেড সহ বিভিন্ন দফা দাবি কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার শাহবাগে শিক্ষকদের লাঠিপেটা করে পুলিশ। এর প্রতিবাদে রোববার থেকে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখেছেন শিক্ষকরা। নেতারা অভিযোগ করেন, রোষানলে পড়ে তাদের একটি অংশ কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নিলেও তা থেকে সরে এসেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। সোমবার দুপুর 12টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নন এমপিও ঐক্য পরিষদ। রোববার বিকালে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে নন এমপিও শিক্ষকদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। এ সময় অর্ধশতাধিক শিক্ষক আহত হয়েছেন। পরে রাতে জরুরি সংবাদ সম্মেলন করেন শিক্ষকরা। বলেন, দাবি আদায় না করে ঘরে ফিরবে না শিক্ষকরা। গেল কয়েকদিন প্রেস ক্লাবের সামনে এক দফা দাবিতে আন্দোলন করছে তারা। আগামীকাল বেলা 12টার মধ্যে যদি সুস্পষ্ট প্রজ্ঞাপন এবং জিও করা হয়, তাহলে আগামীকাল 2টা থেকে আমাদের কঠিন থেকে কঠিন কর্মসূচি আমরা ঘোষণা করব। তার জন্য যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব সহ এই সরকারকে দায়িত্ব বহন করতে হবে। সরকার প্রণীত কমিটির সুপারিশ দ্রুত প্রকাশ না হলে পুনরায় রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন 3 দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার রাত 10টায় বুয়েট শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, 1 মাসের মধ্যে সরকার প্রণীত কমিটির সুপারিশ রিপোর্ট প্রকাশের কথা থাকলেও 3 মাস পার হয়ে গেলেও তা প্রকাশ হয়নি। বলেন, ডিপ্লোমা সিন্ডিকেটের নৈরাজ্য এখনও বন্ধ হয়নি, যার ফলে 3 লাখের বেশি বিএসসি ইঞ্জিনিয়ার অধিকার বঞ্চিত হচ্ছেন। দ্রুত রিপোর্ট প্রকাশ না হলে আবারও রাজপথে নামতে বাধ্য হবে। আমাদের ন্যায্য অধিকারের ব্যাপারে যে কমিটি গঠন করা হয়েছে, সেখান থেকে যে রিপোর্ট প্রিপেয়ারও করা হয়েছে, সেই রিপোর্টটা যত দ্রুত সম্ভব পাবলিশ করতে অনুরোধ করব আমরা। যদি না হয়, তাহলে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় সম্পূর্ণ সরকারকে নিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর 50% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার খবর সত্য নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল তেমনই থাকবে, তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ঘোষিত 13 নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে নিরাপত্তা প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো ধরনের শঙ্কা নেই। একটা কনফিউশন আছে যে ভাবতেছেন যে সেনাবাহিনী আমরা 50% উইথড্র করে আমরা 50% উঠাচ্ছি। এই মুহূর্তে সেনাবাহিনী
সব আগে যেরকম আছিল এখন একই। আচ্ছা স্যার, আওয়ামী লীগ যে একটা লকডাউন করছে স্যার, এটা নিয়ে আওয়ামী লীগ যে ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন এই যে কোনো ধরনের কোনো আশঙ্কা নেই। জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকার প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এদিকে দেশের স্থবিরতা কাটাতে নির্বাচনের বিকল্প নেই বলে দাবি দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। অঙ্কন চৌধুরীর রিপোর্ট। রোববার দুপুরে রাজধানী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আগামীর উন্নত জাতি গঠনে দিক নির্দেশনামূলক সুপারিশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে তারা গণতান্ত্রিক দল হতে পারে না। আপনি দেশের মানুষ সবগুলো তাদের সিদ্ধান্ত স্থগিত, কেন স্থগিত হলো? আমরা নির্বাচনের পরে হোক, সেটা বিনিয়োগ হোক, ব্যবসা বাণিজ্য, মানুষের পারিবারিক সিদ্ধান্ত পর্যন্ত আমি জানি ভাই নির্বাচনটা হয়ে যাক, তারপরে আমরা এগুলো করবো। সব কিছু স্থগিত, স্থবির। একটা দেশ কিভাবে চলতে পারে? এরপরে যারা বাধাগ্রস্ত করতে চায় নির্বাচনকে, যারা বিলম্বিত করতে চায়, তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ? বিশ্বাস করা যায়? আসলে কি ওদের মনের মধ্যে গণতন্ত্র আছে, না অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তারা রাজনীতিতে নেমেছে এই দলগুলো? রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলায় রায়পুর ইউনিয়নে বিএনপি আয়োজিত মত বিনিময় সভায় জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখা গেল যখন ওই দলিলটা প্রধান উপদেষ্টার কাছে দিল, তাহলে আমাদের কথাগুলো একটাও নেই, কমে গেছে। ওরা নতুন নতুন কাঁথা এটাকে জাতির সঙ্গে প্রতারণা না। এ সময় তিনি বলেন, যেসব রাজনৈতিক দল নির্বাচনে বিলম্ব করানোর পায়তারা করছে তারা নির্বাচনকে ভয় পায়। এই যে নির্বাচন দেরি করার চেষ্টা করা, ডিলে করার চেষ্টা করা, এই কয়েকটা দল মিলে চেষ্টা করা, কারণ কি ওরা নির্বাচনকে ভয় পায়। দুপুরে জগন্নাথপুর ইউনিয়নে আয়োজিত আরেক সভায় এই সরকার জনগণের কষ্ট বোঝে না বলেও মন্তব্য করেন ফখরুল। দুঃখের কথা হচ্ছে যে এই সরকারটার পেছনে তো মানুষ নাই, মানুষের যে কষ্ট সেগুলো সরকার বুঝে না। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। আপনাদেরকে ইনশাআল্লাহ সেই কাজটা আমরা করব। রংপুরকে শিক্ষা ও স্বাস্থ্যের নগরী বলা হলেও দীর্ঘ সময় ধরে এখানে প্রসার ঘটেনি ব্যবসা বাণিজ্যের। গ্যাসের অভাবে শিল্প কারখানা গড়ে না ওঠায় বাড়েনি কর্মসংস্থানও। স্থানীয়দের মতে দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন পরিকল্পনা না নেয়ায় পিছিয়ে এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থা। নির্বাচন ঘিরে প্রচারে ব্যস্ত প্রার্থী সমর্থকরা, প্রতিশ্রুতিতেও এসেছে ভিন্নতা। আর যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার প্রতীক্ষায় আছেন সাধারণ মানুষ। রফিকুল ইসলামের রিপোর্ট। রংপুর সিটির 25টি ওয়ার্ড আর সদর উপজেলা নিয়ে রংপুর 3 আসন। ভোটার সংখ্যা 5,19,970 জন। এখানে 70% শিক্ষার হার ধরা হলেও বেকারত্বের হার 6.9%। কর্মহীন মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় ক্ষোভ আছে প্রান্তিকে। নিয়ম নীতি না থাকার কারণে এখানে কর্মস্থান তৈরি হচ্ছে না। কর্মসংস্থান নিয়ে যারা ভাববে এরকম প্রার্থীকে আমরা ভোট দেব। কোনো বড় বিদেশি বিনিয়োগ এখানে রংপুরে নাই। ভোট নেয় আর চলে যায়, কেউ আর কাজ করে না। আনো আর মারো, ধরো, খাও, পকেট ভরাই, তারা রাস্তাঘাটে কাজ করবে না, দেশেরও কাজ করবে। কৃষি নির্ভর রংপুরে অর্থনীতিতে গতি ফেরানোর মতো নেই ভারী কোনো শিল্প কারখানা। ছোট বড় উদ্যোক্তা থাকলেও নেই দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা। জাতীয় বাজেটে সমতার বদলে আঞ্চলিক বৈষম্যের কপাট খোলার নেতৃত্বে না থাকার কথা বলছেন ব্যবসায়ী নেতারা। বলছেন, দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে এখানকার উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির সমতা ফেরাতে দরকার যোগ্য প্রতিনিধি। সুস্পষ্ট বৈষম্য দেখা যায় সব দিক দিয়ে। আমাদের এই বন এবং আমাদের বৈষম্য শিকার, এই জন্য আমাদের সত্যিকারের এমন একজন নেতা দরকার যে নেতার হাত ধরে এই অঞ্চল আবার পুনর্জীবিত হবে। এমন পরিস্থিতিতে আসছে নির্বাচনে নতুন মুখ পেয়েছে বিএনপি জামাত। পল্লীগ্রাম থেকে নগরের অলিগলি, ঘর থেকে মহল্লা, হাট বাজারে ছুটছেন প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকরা। জনসাধারণের মেজাজ বুঝে তাই প্রতিশ্রুতিতেও এসেছে ভিন্নতা। যানজট নিরসন, রংপুরে একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরিকরণ, চিকিৎসা স্বাস্থ্য এর মান উন্নয়নকরণ,
কুটির শিল্প সহ যত কর্মের ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা করো। এখানে শিল্প গড়ে তোলার জন্য যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা রয়েছে। আমাদের অনেক কিছু করার আছে, সেগুলোকে আমরা সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা মতো উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। বসে নেই অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও, তাদের কণ্ঠেও এসেছে দীর্ঘদিনের বঞ্চনার কথা। সুযোগ পেলে সবার আগে কর্মসংস্থানের সঙ্গে ফেরাতে চান আঞ্চলিক উন্নয়নের সমতা। নাগরিক অধিকারগুলো ফিরায় না দেওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমার কোনো বিশ্রাম নেই। এই বৈষম্যর মূলোৎপাটনে কাজ করার জন্য একটি সঠিক নেতৃত্বের প্রয়োজন, বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। তবে এবার রাজনৈতিক সমীকরণ কি হবে তা নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দুদিনে 29 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে রোববার নতুন করে 14 জেলায় জেলা প্রশাসক নিয়োগ পদায়ন করা হয়। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন ডিসি পাওয়া জেলাগুলো হল ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর। এর আগে শনিবার মধ্যরাতে 15 জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। ময়মনসিংহ 3 গৌরীপুর বিএনপি দুই পক্ষের সংঘর্ষের সময় অসুস্থ হয়ে তানজিম আহমেদ আবিদ নামে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, রোববার গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক আহমদ তায়েবুর রহমান হিরণ ও বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় অসুস্থ হয়ে পড়েন তানজিম। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মারা গেছেন তিনি। ময়মনসিংহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সবশেষ পরিস্থিতি কি দেখছেন, বিস্তারিত জানাবেন। গতকাল বিকেল থেকে কিন্তু সংঘর্ষ জড়িয়ে পড়ে দুই গ্রুপ, অর্থাৎ হিরণ মনোনয়ন বঞ্চিত হিরণ গ্রুপ এবং যিনি মনোনয়ন পেয়েছেন ইকবাল হোসেন, তার সমর্থকরা কিন্তু দফায় দফায় সংঘর্ষে জড়ায়, যার ফলে কিন্তু আমরা দেখেছি ব্যাপক ভাঙচুর করা হয় এবং বেশ কয়েকজন আহত হয়। আমি এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। অর্থাৎ সংঘর্ষের ঘটনায় 9 জন চিকিৎসাধীন এখনো পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। অর্থাৎ এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রায় 15 জনের মতো চিকিৎসা নিয়ে কিন্তু তারা বাড়ি ফিরেছেন। অর্থাৎ এখন পর্যন্ত যে অবস্থা, অর্থাৎ সেই অবস্থা কিন্তু এখনো পর্যন্ত আতঙ্ক কাটেনি এবং গতকাল রাতেই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উপজেলা বিএনপির আহ্বায়ক অর্থাৎ মনোনয়ন বঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরণ সহ 5 জনকে কিন্তু বহিষ্কার করা হয়। অর্থাৎ এই ঘটনার পরে আমরা দেখেছি উভয় পক্ষ কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে কিন্তু তারা একে অপরকে দায়ী করেছেন এবং তারা বলছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা হলে অর্থাৎ পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। সেই বিষয়টি কিন্তু বলছিলেন উভয় পক্ষের সমর্থকরা কিন্তু তারা একেবারেই অনড় অবস্থানে রয়েছেন। অর্থাৎ এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ তারা বলছেন যে একেবারে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সেটিকে স্থিতিশীল করার লক্ষ্যে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কিন্তু এখানে হস্তক্ষেপ করার দাবি কিন্তু তারা জানিয়েছেন। অর্থাৎ আমরা এই বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে এখনো পর্যন্ত কোনো পক্ষই কোনো অভিযোগ করেনি, অর্থাৎ তারা কোনো অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। অর্থাৎ এই দুই পক্ষের হামলা সংঘর্ষের ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কোনো কাউকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি। অর্থাৎ পুলিশ বলছেন যে তারা অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং আমরা এই বিষয়টি নিয়ে মনোনয়ন যিনি পেয়েছেন ইকবাল হোসেন, আমরা তার সঙ্গেও কথা বলেছিলাম। তিনি বলছেন যে তার কর্মী অর্থাৎ আবিদ হোসেনকে এই সংঘর্ষের ঘটনায় হার্টফেল করে তিনি মারা গেছেন এবং এই বিষয়ে তারা আইনি পদক্ষেপ নেবেন। সেই বিষয়টি কিন্তু গতকাল রাতে তিনি সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের গৌরীপুরের যে সংঘর্ষের ঘটনায় সর্বশেষ পরিস্থিতি তা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ ইলিয়াস। ময়মনসিংহ থেকে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Noodles. Doodles খান নাই তো noodles খান নাই। গভীর রাতে দুই ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে। তবে টিভির দাবি সেই অভিযোগ সত্যি নয়। কোনো ব্যবসায়ী নয়, গ্রেফতার করা হয়েছে মূলত নকল টাকার কারবারিদের। জাল টাকা ছাপানোর চক্রের সঙ্গে জড়িত এই দুইজনই রোহিঙ্গা নাগরিক, যার প্রমাণ মেলে ডিবির তদন্তে। শাহাদাত নিশাদের রিপোর্ট। শনিবার রাত আনুমানিক 11:50 ওয়ারী থানাধীন জুরিয়াটুলির বনগ্রামের একটি ভাড়া বাসায় হানা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঘরে ঢুকতেই পুলিশের চোখে পড়ে টাকা গণনার মেশিন। দেখছেন তো আমরা কি সঠিক আছি? এক পর্যায়ে তল্লাশি করে উদ্ধার হয় প্রায় 6 লাখ টাকার জাল নোট। সেখান থেকে উদ্ধার হয় 19,70,000-এর আসল নোট। জব্দ করা হয় দুটি স্ট্যাপলিং মেশিন ও পিন। এর সঙ্গে জড়িত থাকা নুরুল হক ও সাইদুল আমিনকে গ্রেফতার করে ডিবি। সোনালী ব্যাংকে যে সকল কাগজ যেগুলো আছে উপরে যেগুলোকে দেওয়া হয় যাতে করে মানুষের মনে একটা মানে হয় যে এটা হচ্ছে ব্যাংকের টাকা, সেটাও কিন্তু তাদের কাছে আমরা পেয়েছি। মূলত এদের কাজ ছিল ছাপানো টাকা কেটে সাইজ করা, যা বিক্রি হতো আসল টাকার বিনিময়ে। তবে চক্রের কেউই কাউকে চিনেন না। টেকনাফের নীলা এবং হচ্ছে ওয়াইকং এলাকার বাসিন্দা বলে তারা নিজেদেরকে বলে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিল যে তারা হচ্ছে তাদের যে অ্যাকসেন্ট এবং তাদের যে কথাবার্তার ধরন, তারা হয়তো বা পুরাতন রোহিঙ্গা হতে পারে, এটা আমাদের কাছে মনে হয়। এবং তাদেরকে যখন আরও জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা বলে যে তারা এখানে বেশ কিছু কয়েক মাস ধরে মানে অবস্থান করছে এবং তাদের মূল কাজটি হচ্ছে যে মানে মূল টাকার সাথে জাল টাকাকে মিক্স করে সেটিকে আবার নতুন করে পিন আপ করে বাজারে ছড়িয়ে দেওয়ার একটা কাজ তারা করছেন। ডিবির জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় গ্রেফতার দুই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করত খায়রুল নামে এক ব্যক্তি, যার বাড়ি টেকনাফ। আগামী নির্বাচনকে ঘিরে চক্রটি জাল টাকা ছড়াচ্ছে কিনা সে বিষয়ে তদন্ত করছে ডিবি। এই নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে কিংবা হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে অসৎ উদ্দেশ্যে অস্ত্র কিংবা হচ্ছে মাদক কিংবা হচ্ছে অন্যান্য যে কোনো জিনিস দিয়ে দেশের অর্থনীতিকে নষ্ট করা কিংবা হচ্ছে জাল টাকার ছয় লাভ করে যে বাংলাদেশের যে অর্থনীতিটা আছে সেটাকে নষ্ট করার একটা প্রয়াস বিভিন্ন মহলের থাকতে পারে। সেটা যদি এখানে থাকে তাহলে আমাদের তদন্তে আমরা সেটাকে দেখব। জাল টাকা বিক্রির পুরো চক্রকে ধরতে তৎপর থাকার কথাও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। হচ্ছে জাল টাকার 6 লাখ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।